দেখো এখন আমরা আলোচনা করব কনজেস্টিভ হার্ট ফেলিওরের প্যাথোফিজিওলজি সম্বন্ধে। কনজেস্টিভ হার্ট ফেলিওরের প্যাথোফিজিওলজিতে ফার্স্টে দেখো আমরা যে জায়গাটায় আসব সেটা হলো লেফট সাইডেড হার্ট ফেলিওর হলে কি হয় সেটা আমরা আগে দেখে নেব। দেখো আগেই আমরা আলোচনা করেছিলাম, তাহলে আশা করি তোমরা এটা অলরেডি জানো, তাও আরেকবার বলে দিচ্ছি যে লেফট সাইডেড হার্ট ফেলিওর যখন হচ্ছে তখন কি হচ্ছে যে যেহেতু সিস্টোলিক ডিসফাংশনও হতে পারে কিংবা ডায়াস্টোলিক ডিসফাংশনও হতে পারে। সিস্টোলিক ডিসফাংশন হলে কি হবে না হার্টের মাসেলগুলো ফ্ল্যাপি হয়ে যাবে, উইক হয়ে যাবে, এবং ডায়াস্টোলিক ডিসফাংশন হলে হার্টের যে মায়োকার্ডিয়াম রয়েছে সেটা স্টিফ হয়ে যাবে। এবং দুটো কারণেই কি দেখা যাবে যে লেফট ভেন্ট্রিকলের ওপরে কিন্তু প্রেশারটা বেড়ে যাচ্ছে, এবং লেফট ভেন্ট্রিকলের ওপর যখন প্রেশার বাড়তে থাকবে তখন লেফট এট্রিয়ামের ওপরেও লোড বাড়বে, প্রেশার বাড়বে, এবং সেটা আস্তে আস্তে পেছনের দিকে যাবে, মানে পালমোনারি ভেনের ওপর প্রেশার বাড়বে, এবং পরে দেখা যাবে পালমোনারি যে ক্যাপিলারি রয়েছে তার উপরেও প্রেশার বাড়ছে, এবং পালমোনারি টোটাল রিজিয়নটার উপরে কিন্তু প্রেশার বেড়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে লেখা রয়েছে অলরেডি যে fluid and pressure backup in left ventricle, left atrium and pulmonary veins and capillary। এরপরে দেখো এই লেফট সাইডের যে হার্ট ফেলিওর হচ্ছে এরপরে কি ঘটনা ঘটে, ফার্দার ব্যাকআপ অফ ফ্লুইড অ্যান্ড প্রেশার ইনটু পালমোনারি আর্টারি, রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম, সিস্টেমিক ভেন্স অ্যান্ড টিস্যু। এবং এই যে পালমোনারি আর্টারি, রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম, সিস্টেমিক ভেন্স অ্যান্ড টিস্যু, এই সবগুলোর মধ্যেই যে একটা ফার্দার ব্যাকআপ অফ ফ্লুইড অ্যান্ড প্রেশার, মানে ফ্লুইড কনজেশন হচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটছে তার জন্য কিন্তু রাইট সাইডে হার্ট ফেলিওর হচ্ছে। এর ফলে কি দেখা যাচ্ছে, যেহেতু পালমোনারি আর্টারি, রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম এগুলোর ওপর প্রেশার বেড়ে গেছে, সেহেতু সিস্টেমিক যে ভেন, সিস্টেমিক যে টিস্যু রয়েছে তার উপরেও ফ্লুইড প্রেশার বেড়ে গেছে এবং ফ্লুইড কনজেশন হচ্ছে, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে পেরিফেরাল ইডিমা হচ্ছে। কারণ কি, যখনই ভাস্কুলার সিস্টেমের মধ্যে ফ্লুইড লোডটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু ফ্লুইড ভাস্কুলার সিস্টেম থেকে টিস্যুর মধ্যে মুভ করছে, এবং সেই জন্য পেরিফেরাল ইডিমা হচ্ছে। এবং যেহেতু এই ভেনাস কনজেশন দেখা দিচ্ছে, ভেনাস কনজেশনের জন্য কিন্তু লিভারের উপরেও প্রেশার পড়ছে এবং তার জন্য লিভার কনজেশন হচ্ছে, এবং তার সাথে সাথে অ্যাসাইটিস দেখা যাচ্ছে। অ্যাসাইটিস মানে কি, যখন অ্যাবডোমেনের মধ্যে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড হচ্ছে, মানে জল জমে যাচ্ছে অ্যাবডোমেনের মধ্যে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাসাইটিস। এরপরে দেখো আমরা যখন লেফট সাইডের হার্ট ফেলিওর নিয়ে আলোচনা করছিলাম সেই সময়তে কি ঘটনা ঘটছিল, যেহেতু পালমোনারি ভেন এবং পালমোনারি ক্যাপিলারিসের ওপরেও প্রেশার পড়ছে এবং তার মধ্যে ফ্লুইড কনজেশন হচ্ছে, সেই কারণে কিন্তু পালমোনারি ইডিমা হচ্ছে। এবং পালমোনারি ইডিমা হওয়ার জন্য অ্যালভিওলারের মধ্যে যে এয়ার থাকে এবং আমাদের ব্লাড ক্যাপিলারি যেটা অ্যালভিওলারের চারদিকে থাকছে, যার মধ্যে অক্সিজেনের আদান প্রদান হচ্ছে, গ্যাসের আদান প্রদান হচ্ছে, সেখানে কি হচ্ছে, সেই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ভালোভাবে হচ্ছে না, এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জ ভালোভাবে না হওয়ার জন্য আমাদের অক্সিজেনের ডিমান্ড বেড়ে যাচ্ছে বডির মধ্যে, এবং বডি তখন সেটাকে একটা হিমোস্ট্যাসিস প্রসেসের মধ্যে আসতে চাইছে, মানে বডি চাইছে একটা ইকুইলিব্রিয়াম প্রসেসের মধ্যে আসার জন্য, এবং এই অক্সিজেন ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য বডি তখন চাইছে যে বেশি বেশি করে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য, এবং সেই কারণে রেসপিরেশন রেটটা বেড়ে যাচ্ছে, সেই কারণে শর্টনেস অফ ব্রেথ দেখা যাচ্ছে। এরপরে দেখো আমরা যেহেতু অলরেডি পড়েছি সিস্টোলিক ডিসফাংশন এবং ডায়াস্টোলিক ডিসফাংশন, সেখানে আলাদা আলাদা করে কি দেখা যাচ্ছে সেটা আমরা একবার দেখে নেব। সিস্টোলিক ডিসফাংশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিক্রিজ ইজেকশন ফ্র্যাকশন অফ লেফট ভেন্ট্রিকল ডিউ টু মাসল উইকনেস অর ইনক্রিজ আফটারলোড। তাহলে মাসল উইকনেসের কারণে লেফট ভেন্ট্রিকলের মধ্যে দেখা যাচ্ছে ইজেকশন ফ্র্যাকশনটা কমে যাচ্ছে। ইজেকশন ফ্র্যাকশন কেন কমে গেছে আগেও বলেছি, আমি আরেকবারও বলে দিচ্ছি যে আমাদের যেহেতু হার্টের মাসেলে উইকনেস থাকার কারণে কন্ট্রাকশন ভালো করে করতে পারছে না, সেই কারণে যে পরিমাণে ব্লাড লেফট ভেন্ট্রিকল থেকে ইজেক্ট হওয়ার কথা সেই পরিমাণ ব্লাড লেফট ভেন্ট্রিকল থেকে ইজেক্ট হয় না, এবং যে কারণে আমাদের ইজেকশন ফ্র্যাকশনটা কমে যাচ্ছে। আর ইনক্রিজ আফটারলোডটা কি করে হচ্ছে তার আগে আমাকে বুঝতে হবে আফটারলোডটা কি। তো আফটারলোড হচ্ছে সেই রেজিস্ট্যান্সটা যার এগেনস্টে হার্টকে কাজ করতে হয় ব্লাডকে ইজেক্ট করার জন্য, যে প্রেশারটা লাগে সেটা
হচ্ছে ওই আফটারলোডের এগেনস্টে কাজ করতে হয়। আফটারলোড হচ্ছে সেই রেজিস্ট্যান্সটা যার এগেনস্টে হার্ট কাজ করছে ব্লাডটাকে ইজেক্ট করার জন্য, যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে আফটারলোডের এগেনস্টে করছে। তো এরকমভাবে আফটারলোড ইনক্রিজ করছে এবং আমরা এটা বুঝতে পারছি যখনই আফটারলোড ইনক্রিজ করছে এবং মাসেল উইকনেসের জন্য ইজেকশন ফ্র্যাকশন কমে যাচ্ছে, যদি ইজেক্ট কম পরিমাণ হচ্ছে তার মানে হচ্ছে স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে। তাহলে আমাকে বুঝতে হবে স্ট্রোক ভলিউম মানে কি। স্ট্রোক ভলিউম মানে কি, আমাদের ভেন্ট্রিকল থেকে যে অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্ট হচ্ছে একবার কন্ট্রাকশনে কিংবা একবার হার্টবিটে, সেই পরিমাণ ব্লাডকে বলা হয় স্ট্রোক ভলিউম। তাহলে আমাদের যেহেতু ইজেকশন ফ্র্যাকশন কমে যাচ্ছে তার মানে স্ট্রোক ভলিউমও কমে যাচ্ছে এবং যার জন্য কার্ডিয়াক আউটপুটও কমে যাচ্ছে, কারণ আমরা জানি কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। তাহলে কার্ডিয়াক আউটপুট কাকে বলছে, যে 1 মিনিটে যে পরিমাণ ব্লাড ভেন্ট্রিকল থেকে আমাদের ইজেক্ট হয় সেই পরিমাণ ব্লাডটাকে বলা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। তাহলে স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে এবং যার জন্য কার্ডিয়াক আউটপুটও কমে যাচ্ছে। এবং স্ট্রোক ভলিউম এবং কার্ডিয়াক আউটপুট কমে গেলে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্লাড ফ্লো কমে যাচ্ছে এবং অক্সিজেন কমে যাচ্ছে। কোন জায়গায়, ভেরিয়াস টিস্যুস অফ দ্য বডি, মানে বডির বিভিন্ন ধরনের টিস্যুগুলোতে কিন্তু অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে, ব্লাড ফ্লো কমে যাচ্ছে বলে। আর কি হচ্ছে, কেমো রিসেপ্টরগুলোতেও কিন্তু ব্লাড ফ্লো কমে যাচ্ছে এবং এটা হওয়ার জন্য এই ব্লাড ফ্লো যে বিভিন্ন জায়গায় কমে যাচ্ছে, যার জন্য কি দেখা যাচ্ছে, ব্রেনে কম ব্লাড যাচ্ছে বলে, কম অক্সিজেন যাচ্ছে বলে সেজন্য ফ্যাটিক দেখা যাচ্ছে এবং আদার সিমটমসগুলো দেখা যাচ্ছে। আর যেহেতু কেমো রিসেপ্টরের মধ্যে ব্লাড ফ্লো কম হচ্ছে, তখন কেমো রিসেপ্টর সিএনএসকে এই সিগন্যালটা পাঠাচ্ছে যে যাতে বডি একটা ইকুইলিব্রিয়াম প্রসেসের মধ্যে আসে। এই যে অক্সিজেন ডিমান্ড বেড়ে যাচ্ছে বডির মধ্যে, সেটা যেন মিট আপ হতে পারে। এবং তার জন্য কি হচ্ছে, যেহেতু কেমো রিসেপ্টর এই সিগন্যালটা সিএনএসে পাঠাচ্ছে, তখন এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা চাইছে যে বডি একটা ইকুইলিব্রিয়াম প্রসেসের মধ্যে আসুক এবং বডি ইকুইলিব্রিয়াম প্রসেসের মধ্যে আসার জন্য খুব বেশি বেশি করে অক্সিজেন সাপ্লাই দিতে চাইছে। এবং সাপ্লাই দেওয়ার জন্য যখন রেসপিরেশন রেট বেড়ে যাচ্ছে তখন কিন্তু এই শর্টনেস অফ ব্রেথটা দেখা যাচ্ছে। এরপরে চলে আসছি, দেখো ডায়াস্টোলিক ডিসফাংশন। ডায়াস্টোলিক ডিসফাংশনে কি ঘটনা ঘটছে, যে আমাদের লেফট ভেন্ট্রিকল মেনলি বলছি, এই লেফট ভেন্ট্রিকলের মাসেল যখন স্টিফ হয়ে যাচ্ছে তখন কিন্তু এই ডায়াস্টোলিক ডিসফাংশনটা দেখা যাচ্ছে। কারণ কি, তখন হচ্ছে যে পরিমাণ ব্লাড লেফট ভেন্ট্রিকলের মধ্যে লেফট এট্রিয়াম থেকে আসার কথা ছিল সেই পরিমাণ ব্লাড লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসতে পারছে না। কারণ কি, হার্টের যে মাসেল সেটা স্টিফ হয়ে গেছে, সেটা ঠিক হয়ে গেছে। সেই কারণে যে পরিমাণ নর্মালি ব্লাড এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের মধ্যে আসার কথা ছিল সেই পরিমাণ ব্লাড আসতে পারে না, কারণ ডায়াস্টলের সময়তে ততটা হার্টটা রিল্যাক্স করতে পারছে না, কারণ হার্ট স্টিফ হয়ে গেছে, কারণ হার্ট ঠিক হয়ে গেছে। সেই কারণে দেখো এখানে লেখা রয়েছে ডায়াস্টলিক ডিসফাংশন ডিউ টু ডিক্রিজড কমপ্লায়েন্স অফ দ্য লেফট ভেন্ট্রিকল। তাহলে লেফট ভেন্ট্রিকলের কমপ্লায়েন্সটা ডিক্রিজ হয়ে যাওয়ার কারণে কি করেছে, ডায়াস্টলিক ডিসফাংশন দেখা যাচ্ছে। এবং ডায়াস্টলিক ডিসফাংশন দেখা যাওয়ার জন্য কি হচ্ছে, সেটা লেফট ভেন্ট্রিকলের উপর প্রেশার সৃষ্টি করছে। দেখা যাচ্ছে যে সিস্টোলিক ডিসফাংশন এবং ডায়াস্টোলিক ডিসফাংশন দুটোর জন্যই কিন্তু ফ্লুইড অ্যান্ড প্রেশার ব্যাকআপ ইন লেফট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম অ্যান্ড পালমোনারি ভেন্স অ্যান্ড ক্যাপিলারিজ, এই কন্ডিশনটা তৈরি হচ্ছে যে এই ডায়াস্টোলিক এবং সিস্টোলিক ডিসফাংশনের দুটোর জন্যই লেফট ভেন্ট্রিকলের ওপরেও, লেফট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, পালমোনারি ভেন এবং ক্যাপিলারি এই সবের ওপরেই প্রেশার বেড়ে যাচ্ছে, ফ্লুইড কনজেশন বেড়ে যাচ্ছে, লোড বেড়ে যাচ্ছে। এবং এই ডায়াস্টোলিক ডিসফাংশনের জন্য আরেকটা কি জিনিস হচ্ছে, প্রিলোড কমে যাচ্ছে। আচ্ছা, তার আগে আমাকে বুঝতে হবে যে প্রিলোড মানে কি। প্রিলোড হলো সেই অ্যামাউন্ট অফ ব্লাডটাকে বলা হচ্ছে যেটা হার্ট যখন একদম ডায়াস্টোল অবস্থায় চলে আসছে, একদম ডায়াস্টোলের একদম শেষ অবস্থায়, তখন যতটা অ্যামাউন্ট অফ ব্লাড হার্টের ভেন্ট্রিকলের মধ্যে থাকছে সেই অ্যামাউন্ট অফ ব্লাডটাকে বলা হচ্ছে প্রিলোড। এবার প্রিলোড কমে যাচ্ছে, দেখো এখানে কি লেখা আছে যে ডিক্রিজ প্রিলোড ডিউ টু লেস ফিলিং বিকজ অফ স্টিফনেস অফ ভেন্ট্রিকল। তাহলে ভেন্ট্রিকল যেহেতু স্টিফ হয়ে গেছে তাই ততটা পরিমাণ জায়গা পাচ্ছে না যতটা নর্মালি ব্লাড আসার জন্য দরকার, তো সেই জন্য ফিলিংটাও কম হচ্ছে এবং ফিলিং কম হওয়ার জন্য কি হচ্ছে, প্রিলোডটাও কম হয়ে যাচ্ছে। এবং আমরা জানি প্রিলোড কম হলে স্ট্রোক ভলিউমও কম হবে এবং তার জন্য কার্ডিয়াক আউটপুটও কম হবে।